আমরা শুরু করি আজকে আমাদের এখনকার যে টপিকটা সেটা মূলত আমরা দেখছিলাম আমাদের বেটার লার্নিং কিভাবে করা যেতে পারে। আমরা ডিপ লার্নিং এর ক্ষেত্রে বেটার লার্নিং এর অ্যাপ্রোচ কি কি ইউজ করতে পারি, তারই আজকে অংশ হিসেবে আমরা এখন যে টপিকটা দেখছি এটা চ্যাপ্টার 8, ফিক্সড এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট উইথ গ্রেডিয়েন্ট ক্লিপিং। এর আগের চ্যাপ্টারে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট কিভাবে আমরা ডিল করব সেটা নিয়ে বেশ আলোচনা ছিল। আজকে আমরা দেখবো এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট। আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট কি আর এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট কি? ভ্যানিশিং গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক এর মানেই হচ্ছে যে আমরা আসলে কতখানি এটাকে ডিপ করব, মানে লেয়ার কতগুলো বাড়াবো। আমি যদি মাল্টি লেয়ার পারসেপট্রনের কথা চিন্তা করি, অ্যালগোরিদমের কথা, বা আমি যদি কনভেনশনাল নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করি, সিএনএন এর কথা চিন্তা করি, বা আরএনএন এর কথা চিন্তা করি, আলটিমেটলি আরএনএন হলে আমাদের কিছু সেল বাড়ে, আর সিএনএন বা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন হলে আমাদের হিডেন লেয়ার বাড়বে। তো আমরা যতই বাড়াতে থাকবো, ডিপ যতই করতে থাকবো, আলটিমেটলি কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু কমতে থাকবে। এবং গ্রেডিয়েন্টের ভ্যালু যদি কমতে থাকে, একসময় যে গ্রেডিয়েন্টের ভ্যালু এত কম হবে যে ওই গ্রেডিয়েন্ট দিয়ে আসলে ইরো বা আমাদের ওয়েট গুলাকে আপডেট করা খুব কঠিন হয়ে পড়বে। এবং এত স্মল ওয়েট আপডেট হবে যে আসলে সেই ওয়েট আপডেট দিয়ে আসলে নেটওয়ার্কের যে কনভার্জেন্স সেটা আসলে ঠিক মতো হবে না, ইরো ঠিক মতো কমবে না। এটা ছিল আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। তো এটা সলভ করার জন্য কি কি ওয়ে হতে পারে আমরা লাস্ট লেকচারে সেটা বলেছি। আজকে হচ্ছে ঠিক উল্টা। উল্টা হচ্ছে যে আমরা যদি লেয়ার বাড়াই, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট, এর আগেরটা বলছিলাম যে কমতে কমতে অনেক কমে যেতে পারে, আবার এমনও তো হতে পারে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যেতে পারে। তখন কি হবে? তো আজকে যে টপিকটা এখন যেটা আলোচনা করছি এটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু বেড়ে গেলে আমরা কি করব। আগেরটা ছিল কমে গেলে কি করব, সেটার প্রিকশন নেওয়া ছিল। এখন যেটা দেখছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে আমরা কি করতে পারি। তো এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট হচ্ছে সেই টপিক। তো এইটা আমরা কিভাবে সলভ করব, এটা বলছে আমরা সলভ করার জন্য যে টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। ওই জন্যই বলা হচ্ছে ফিক্সড এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। আমরা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে ফিক্স করব উইথ গ্রেডিয়েন্ট ক্লিপিং। আমরা গ্রেডিয়েন্ট ক্লিপিং মেথড অ্যাপ্লাই করে কিভাবে সলভ করতে পারি। তো যাই হোক, আমি একটু বলি, এখানে গ্রেডিয়েন্ট ক্লিপিং এর দুইটা মেথড নিয়ে কথাবার্তা বলছি, আমরা ধীরে ধীরে ডিটেলস দেখবো। আমি কিছু লাইন একটু আপনাদের সামনে রিডিং দিই, ইম্পর্টেন্ট লাইন। Large updates of weights during trading can cause a numerical overflow and underflow, often referred to as exploding gradient. আসলে এই যে লার্জ আপডেট অফ ওয়েটস, আমাদের এই গ্রেডিয়েন্ট যদি খুব বাড়তে থাকে, আলটিমেটলি ওয়েটও বাড়তে থাকবে এবং এত বেশি বাড়তে থাকবে যে নেটওয়ার্ক স্টেবল করে আনস্টেবল করে ফেলবে। তো এই প্রবলেমটা, যেটা গ্রেডিয়েন্ট আসলে বাড়তেই থাকে, এই গ্রেডিয়েন্ট বাড়ার ফলে ওয়েট বাড়তে থাকবে, নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যাবে। সেই প্রবলেমটাকেই বলা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। The problem of exploding gradient is more common with recurrent neural network such as LSTM. LSTM এ খুব বেশি হয়, কেননা LSTM এ আমাদের সেলের সংখ্যা অনেক বেশি থাকে, কেননা LSTM এর কাজই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ইনপুট নিয়ে কাজ করা, প্রিভিয়াস যে হিস্টোরি আছে সেগুলোকে নিয়ে কাজ করা। সেক্ষেত্রে তো প্রবলেম বাড়বেই। বলছে such as LSTM, given the accumulation of gradients unrolled over hundreds of input time steps। ওই যে পুরাতন আমাদের বা প্রিভিয়াস 100 স্টেপস নিয়ে যদি কাজ করি তাহলে কি ঘটনা ঘটবে, আরো বাড়তে পারে, সেক্ষেত্রে আরো ঝামেলা অ্যারাইজ করবে। A common and relatively easy solution of the exploding gradient problem is to change the derivative of the error before propagating it backward through the network and use it to update the weights। মানে যেটা বলা হচ্ছে যে আমরা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে যদি আমরা ইউজ করার আগেই, যখন যখন আমরা হচ্ছে এই যে ব্যাক প্রোপাগেশনে যখন ব্যাকওয়ার্ড ইউজ হবে, ব্যাকওয়ার্ড পাসে যখন ইউজ হবে, তখন যদি এটা ফিক্স করে আমরা কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা সলিউশন হতে পারে। এখানে দুইটা অ্যাপ্রোচের কথা বলছে এই কমানোর, সেটা হচ্ছে ট্রু অ্যাপ্রোচ ইনক্লুড রিস্কেলিং দ্য গ্রেডিয়েন্ট গিভেন এ চুজেন ভেক্টর নর্ম। আমরা ভেক্টর নর্ম দিয়ে সেটাকে কমিয়ে দিতে পারি। আরেকটা হতে পারে অ্যান্ড ক্লিপিং গ্রেডিয়েন্ট ভ্যালুজ, আমরা গ্রেডিয়েন্ট ভ্যালুকে ক্লিপ করতে পারি, আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে, দ্যাট এক্সিড এ প্রিফারেবল রেঞ্জ। তার মানে আমরা যদি আমাদের গ্রেডিয়েন্ট বেড়ে যায়, সেই গ্রেডিয়েন্ট বাড়াটাকে থামাইতে হবে, ফিক্স করতে হবে। এটা দুই ভাবে করা যায়, একটা নর্ম ভেক্টর নর্ম ইউজ করে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যালুকে আমরা ক্লিপ করে। আমরা দেখবো, ডিটেলস দেখবো। টুগেদার দিস মেথডস আর রেফার টু অ্যাজ গ্রেডিয়েন্ট ক্লিপিং। এই দুইটা মেথডকে আসলে গ্রেডিয়েন্ট ক্লিপিং বলা হয়। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ক্লিপিং এর আসলে দুইটা ওয়ে, একটা হচ্ছে পুরো ভেক্টরটাকে আমরা হচ্ছে একটা ফিক্স করে ফেলবো ভেক্টর নর্ম ইউজ করে, আর একটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা ভাবে আমরা ক্লিপ করবো।
আমরা দেখবো এক্সাম্পলে, ঠিক আছে? এবং এই দুই টেকনিকই আসলে গ্রেডিয়েন্ট ক্লিপিং এর মধ্যে পড়ে। আমরা এখানে এই টিউটোরিয়ালে মূলত যে জিনিসগুলো দেখতে চাচ্ছি এই চ্যাপ্টারে, ট্রেনিং নিউরাল নেটওয়ার্কস ক্যান বিকাম আনস্টেবল, অনেক ক্ষেত্রে আনস্টেবল হতে পারে, লিডিং টু এ নিউমেরিক্যাল ওভারফ্লো অর আন্ডারফ্লো রেফার টু অ্যাজ এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এই ঘটনা ঘটতে পারে। The training process can be made stable by changing the error gradient either by scaling the vector norm, আমরা যদি ভেক্টর নর্মটাকে স্কেলিং করি, or clipping gradient value to a range, আমরা গ্রেডিয়েন্ট ভ্যালুকে আমরা ক্লিপ করে এটাকে গ্রেডিয়েন্টের বড় হওয়া থেকে রক্ষা করতে পারি। আলটিমেটলি আমাদের নেটওয়ার্ক আনস্টেবল হওয়া থেকে রক্ষা করতে পারি, যাতে ওয়েট এত বেশি বেড়ে না যায় যে নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়। এবং তৃতীয় যে পয়েন্টটা বলছে, হাউ টু আপডেট অ্যান এমএলপি মডেল ফর এ রিগ্রেশন প্রিডিক্টিভ মডেলিং প্রবলেম উইথ এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। আমরা কিভাবে একটা মাল্টিলেয়ার পারসেপট্রনের রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে কিভাবে ইউজ করতে পারি যেন একটা স্টেবল লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যায় গ্রেডিয়েন্ট ক্লিপিং ইউজ করে, সেটা আমরা দেখবো। এই হচ্ছে টোটাল এই চ্যাপ্টারের বিষয়। এখানে আরো কিছু বিষয় আছে, অলরেডি বলে ফেলছি। নিউরাল নেটওয়ার্কস আর ট্রেইনড ইউজিং স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন অ্যালগরিদম, আমরা জানি সেটা এসজিডি ইউজ করে। দিস রিকোয়ার্স ফার্স্ট দ্য এস্টিমেশন অফ দ্য লস অন ওয়ান অর মোর ট্রেনিং এক্সাম্পল, দেন দ্য ক্যালকুলেশন অফ দ্য ডেরিভেটিভ অফ দ্য লস। আমরা জানি যে আসলে ইরোর ক্যালকুলেট করে এবং সেই লসের যে ডেরিভেটিভ সেটাই কিন্তু আলটিমেটলি আমার ব্যাকওয়ার্ড হয়ে চেইন রুলের মধ্যে মাধ্যমে সেগুলো কিন্তু আসলে গ্রেডিয়েন্টের ভ্যালুটাকে আস্তে আস্তে কমিয়ে বা বাড়িয়ে দেয়। এই যে লেখা আছে, হুইচ ইজ প্রোপাগেটেড ব্যাকওয়ার্ড থ্রু দ্য নেটওয়ার্ক ইন অর্ডার টু আপডেট দ্য ওয়েটস। ঠিক আছে, ওয়েটস আর আপডেটেড ইউজিং এ ফ্র্যাকশন অফ দ্য back propagated error controlled by the learning rate. This is possible for the updates of the weights to be so large that the weights either overflow or underflow that numerical precision. এত বড় হয়ে যায় যে আসলে এটা একটা আনস্টেবল এর দিকে নিয়ে যায়। In practice the weights can take on the value of nan, এত বড় হয়ে যেতে পারে যেটা আসলে ন্যান ভ্যালু বা ইনফাইনাইট ভ্যালুর দিকে চলে যেতে পারে, ওভারফ্লো বা আন্ডারফ্লো হয়ে যেতে পারে। তো এইটা থেকে আমাদের আসলে রক্ষা পেতে হবে। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে আমরা কন্ট্রোল কিভাবে করতে পারি সেটাই মূলত দেখানো হচ্ছে। দেখেন এখানে যেটা বলছে, the underflow or overflow of weights is generally referred to as the instability of the network training process as known by the gradient exploding gradient. As the unstable training process cause the network to fail to train in such a way that the model is essentially useless, যেটা বলা হচ্ছে যে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু ধীরে ধীরে এত বেড়ে যেতে পারে, নাম্বার অফ লেয়ার বেড়ে যাওয়ার সাথে সাথে, যে আমাদের ওয়েট খুব বেশি বাড়বে যেহেতু গ্রেডিয়েন্টের ভ্যালু বেড়ে যাবে, এবং এত ওয়েট বেশি বাড়বে যে পুরো নেটওয়ার্কটাকে আনস্টেবলের দিকে নিয়ে যাবে, আলটিমেটলি ন্যান বা ইনফাইনাইট ভ্যালু তৈরি করবে। ঠিক আছে, এটা সাধারণত মাল্টিলেয়ার পারসেপট্রন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা এলএসটিএম এগুলোর ক্ষেত্রে অকার করে। এখানে অনেক ক্ষেত্রে আসলে কিছু চয়েস আছে আমাদের, যেটা বলছে দেখুন, in a given neural network such as convolutional neural network and multi-layer perceptron, this can happen due to a poor choice of configuration. কিছু কিছু পোর চয়েস কনফিগারেশনের ক্ষেত্রে ওটা হতে পারে। কেমন হতে পারে? পোর চয়েস অফ লার্নিং রেট দ্যাট রেজাল্ট ইন লার্জ ওয়েট আপডেট। আমি যদি লার্নিং রেটটা বাড়িয়ে দিই আলটিমেটলি কিন্তু খুব দ্রুত লার্ন করবে মানে আমাদের ওয়েটটাকে কিন্তু বাড়িয়ে দেবে। যে পরের স্টেপে যে ওয়েট হবে সেটা হচ্ছে কারেন্ট স্টেপের ওয়েট, এবং লার্নিং রেট বাড়িয়ে দিলে ওয়েটটা খুব দ্রুত আসলে বড় ওয়েট তৈরি করবে যেন সলিউশনের দিকে দ্রুত যাওয়া যায়। এটা একটা পোর চয়েস হতে পারে। পোর চয়েস অফ ডেটা প্রিপারেশন অ্যালাউইং লার্জ ডিফারেন্স ইন টার্গেট ভেরিয়েবল। আপনি যদি ডেটা প্রিপারেশন বা ডেটা প্রি প্রসেসিং না করেন, আলটিমেটলি টার্গেট ভেরিয়েবল গুলার মাঝে যদি ডিফারেন্স খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অকার করতে পারে। পোর চয়েস অফ লস ফাংশন অ্যালাউইং দ্য ক্যালকুলেশন অফ লার্জ ইরর ভ্যালুজ। আপনি যদি লস ফাংশনটাকে ঠিক মতো চয়েস করতে না পারেন, তা আলটিমেটলি যেটা হতে পারে সেটা হচ্ছে এই লার্জ ইরোড ভ্যালুর কারণে আপনার হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অকার করতে পারে। এগুলো হচ্ছে আসলে যে আমাদের কনফিগারেশনের সময় যদি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, যেমন হচ্ছে লার্নিং রেটকে যদি বাড়িয়ে রাখি, বা আমাদের আউটপুটের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স গুলো যদি খুব বেশি হয়, বা আমাদের হচ্ছে লস ফাংশন এমন ভাবে ক্যালকুলেট করছি যে আসলে বড় ধরনের ইরোর তৈরি করছে, কারণ এই ইরোরের উপরেই কিন্তু তৈরি হয় আসলে ডেরিভেটিভ করে গ্রেডিয়েন্ট তৈরি হয়। তো আলটিমেটলি এই এই কারণগুলোতেও হতে পারে, তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। হ্যাঁ? এখানে এখন যেটা বলছে দেখেন, a common solution to exploding gradient is to change the
is to change the error derivative before propagating it backward through the network and using it update the weights. একটা কমন সিচুয়েশন হতে পারে, যেটা হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট পরের লেয়ারে বা ব্যাকওয়ার্ড করার সময়, এই যে ব্যাকওয়ার্ড থ্রু দ্য নেটওয়ার্ক এন্ড ইউজ ইট টু আপডেট দ্য ওয়েটস, আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড করার সময় এটাকে একটা ক্লিপ করে বা একটা রেঞ্জের বাইরে যেন যেতে না পারে, বড় হতে না পারে, সেটাকে আসলে রেঞ্জের মধ্যে নিয়ে যদি আমরা ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠাই তাহলে কিন্তু সেটা হতে পারে, এটা একটা সলিউশন হতে পারে। By reducing the error derivative, the update of the weight will also be rescaled, dynamically decreasing the likelihood of an overflow and underflow. There are two main methods for updating the error derivative. দুইটা মেথড হতে পারে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। যেটা বলা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন, পুরো আসলে ভেক্টরের উপরে কাজ করবে। এই যে গ্রেডিয়েন্ট স্কেলিং প্রথমে যেটা বলা হচ্ছে, আমরা বললাম যে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট দুই ভাবে সলভ করা যেতে পারে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। তো gradient scaling involves normalizing the error gradient vector such that vector norm equal to defined value such as 1. আমরা এমন ভাবেই আসলে পুরো গ্রেডিয়েন্ট ভেক্টরের উপরে কাজ করব যেন গ্রেডিয়েন্ট ভেক্টরের ভ্যালু একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে না যায়। যেমন এখানে 1 দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে 2 3 4 দিতে পারেন, বাট ইউ হ্যাভ টু ফিক্স ইট, তাহলে ওই রেঞ্জের বাইরে যাবে না। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং, পুরো গ্রেডিয়েন্টের উপরে কাজ করা একসাথে। গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে আসলে আমরা এমন ভাবে নরমালাইজ করব যেন হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে না যায়। আর গ্রেডিয়েন্ট ক্লিপিং যেটা, সেটা হচ্ছে এই যে gradient clipping involves forcing the gradient value to a specific minimum or maximum value if the gradient exceed an expected range. এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে ভ্যালু আছে সেগুলাকে আমরা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে রাখবো, নেগেটিভ এবং পজিটিভ রেঞ্জের মধ্যে। তার মানে হচ্ছে প্রথমটা যেটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টর পুরোটাকে একসাথে নরমালাইজ করবো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যেন থাকে পুরোটা। আর দ্বিতীয়টা হচ্ছে ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা রেঞ্জের মধ্যে রাখবো যেন হচ্ছে আসলে সবগুলা মিলে আমার হচ্ছে একটা রেঞ্জের বাইরে যেতে না পারে। তবে প্রথমটা হচ্ছে আসলে পুরো ভেক্টরের উপরে একটা বার দিয়ে দেওয়া, একটা ক্লিপ করা, দ্বিতীয়টা হচ্ছে ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টের উপরে বার দেওয়া। ঠিক আছে? তো আমরা এইটা আসলে আজ শুরু করতে চাই। তো এইটা কিভাবে হতে পারে, আমি আরেকটা এটা তো বইয়ে ছিল, আরেকটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাই এটা আরো ক্লিয়ারিফাই করার জন্য। আমরা মোটামুটি বুঝছি আসলে গ্রেডিয়েন্ট ক্লিপিং কি। তো এখানে দেখেন, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট উইথ গ্রেডিয়েন্ট ক্লিপিং কিভাবে হতে পারে। দ্য প্রবলেম এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট, আমরা অলরেডি দেখেছি বা বললাম, ইন ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কস গ্রেডিয়েন্টস আর মাল্টিপ্লাইড repeatedly during back propagation. Sometimes these gradients grow very large instead of staying stable. This is called exploding gradient problem. অলরেডি বলেছি। ঠিক আছে? কি হতে পারে সিমটম, লস বিকামস ন্যান অন অসিলেটিং ওয়াইডলি। বুঝতেই পারছেন এগুলো আসলে আনস্টেবল হয়ে যাবে, আনস্টেবল ভ্যালু তৈরি করবে। ঠিক আছে? এইটা আসলে সলিউশন কি? সলিউশন হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং কে ফিক্স করা। এই যে বলা আছে গ্রেডিয়েন্ট ক্লিপিং ইজ এ টেকনিক where you set a threshold of the gradients during back propagation. কি হতে পারে, compute gradient as usual. If the gradient norm is larger than the threshold, scale it down. If it is smaller, leave it unchanged. দেখেন কি হতে পারে, গ্রেডিয়েন্ট ক্লিপিং দুই ভাবে হইতে পারে। একটা বললাম যে পুরো ভেক্টরকে নরমালাইজ করা, তো এইটা হচ্ছে যে নর্ম ক্লিপিং। এটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। আর দ্বিতীয় হচ্ছে ভ্যালু ক্লিপিং, ভেক্টরের গ্রেডিয়েন্ট ভেক্টরের যে ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখ। কি হতে পারে দেখেন, উইদাউট ক্লিপিং, আমরা যদি এই এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট কে ক্লিপ না করি তাহলে ইট ক্যান অ্যাক্সিলারেট টু মাচ এন্ড ক্র্যাশ, মানে আসলে আনস্টেবল নেটওয়ার্কের দিকে নিয়ে চলে যাবে, সলিউশনের দিকে নিয়ে যাবে, আনস্টেবল সলিউশনের দিকে যাবে, খুব বেশি ওয়েট জেনারেট হওয়ার কারণে, বড় ধরনের ওয়েট জেনারেট হওয়ার কারণে। উইথ ক্লিপিং যদি করি, আমরা যদি গ্রেডিয়েন্ট ক্লিপিং করি, ইউ অ্যাপ্লাই ব্রিক্স লিমিটেড স্পিড ব্রেক্স লিমিটেড স্পিড, কিপিং ইট আন্ডার কন্ট্রোল, আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে পারবেন। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং ইজ এ টেকনিক টু প্রিভেন্ট এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট বাই লিমিটিং দেয়ার ম্যাগনিটিউড। ইট স্টেবিলাইজ ট্রেনিং স্পেশালি ইন আরএনএন, এলএসটিএম এন্ড ভেরি ডিপ নেটওয়ার্ক। ঠিক আছে? এইবার আমরা একটা এক্সাম্পল দেখবো। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি গ্রেডিয়েন্ট ক্লিপিং কি।
এবং গ্রেডিয়েন্ট ক্লিপিং কে দুইভাবে সলভ করা যেতে পারে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং, যেটা পুরো গ্রেডিয়েন্ট ভেক্টরের উপর একটা রেঞ্জ তৈরি করবে। আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং, যেটা হচ্ছে পুরো ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টের একটা রেঞ্জ ডিফাইন করবে। তো এটা একটা এক্সাম্পল, দেখেন এক্সাম্পল গ্রেডিয়েন্ট ভেক্টর। সাপোজ আপনার ব্যাক প্রপাগেশন উইল গেট এ গ্রেডিয়েন্ট ভেক্টর, আমরা হচ্ছে এটা পাইলাম 340.5। ওকে, এখন হচ্ছে আমরা নর্ম নর্ম ক্লিপিং, যেটা যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং, যেটা বলছি পুরো গ্রেডিয়েন্ট ভেক্টরের উপরে যেটা স্কেল দিবে বা বার দিবে বা ক্লিক করবে, সেটা টেকনিকটা কি হতে পারে খেয়াল করেন। আমরা এখানে ধরলাম যে ম্যাক্স নর্ম 5। এটা আপনি 1 2 3 4 5 10 আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, এটা আপনার প্রবলেমের উপরে ডিপেন্ড করছে। ওকে, এখন কি হবে নর্ম ক্লিপিং এ? খুব সহজ। কম্পিউট দ্য L2 নর্ম অফ জি। আপনার এই ভেক্টরের উপরে, গ্রেডিয়েন্ট ভেক্টরের উপরে L2 নর্ম ক্যালকুলেশন করবেন। L2 নর্ম মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার করে সামেশন করে রুট ওভার। তো যে 3 স্কোয়ার 4 স্কোয়ার 0.5 স্কোয়ার, এটা রুট ওভার করলে অ্যারাউন্ড 5.02 আসে। কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু রেঞ্জের বাইরে চলে গেছে না। উই চুজ এ ম্যাক্স নর্ম θ5, কিন্তু আমাদের এটা বের হলো 5.02। এখন দেখেন যে জি, যেহেতু আমরা যেটা L2 নর্ম ক্যালকুলেট করলাম, সেটা আমাদের যেটা হওয়া উচিত ছিল ম্যাক্স নর্ম, এটা আমাদের ডিফাইন থ্রেশহোল্ড 5 এর উপরে চলে গেছে। তাহলে নাও উই হ্যাভ টু স্কেল দ্য গ্রেডিয়েন্ট। যদি নিচে থাকতো বা সমান থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতাম না। যেহেতু আমাদের L2 নর্ম যেটা ক্যালকুলেটেড, সেটা আমাদের থ্রেশহোল্ডের উপরে চলে গেছে, যেহেতু এখানে 5.02 5 এর থেকে বড়, মানে জি থিটার থেকে বড়, থ্রেশহোল্ডের থেকে বড়, উই ক্যান স্কেল ডাউন দ্য গ্রেডিয়েন্ট। কিভাবে করব? এই যে উপরে যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলা অনুসারে, বাই ইউজিং দিস ফর্মুলা। কি হতে পারে দেখেন, প্রত্যেকটার সাথে আপনি হচ্ছে যদি এটা করেন, এই যে থিটা মানে থ্রেশহোল্ড আর জি মানে তো হচ্ছে এই ক্যালকুলেশন বা যে ভ্যালুটা পেলাম, ক্যালকুলেটেড ভ্যালু অফ L2 নর্ম। তাহলে প্রত্যেকটার সাথে যদি আপনি করেন, দেখেন এটার সাথে, তাহলে এই ভ্যালু গুলো চলে আসবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। 3 সাথে যদি 5 গুণ করে 5.02 দিয়ে ভাগ করে এটা আসবে, 4 এর সাথে 5 গুণ করে 5.02 দিয়ে ভাগ করলে এটা আসবে, 0.5 এর সাথে 5 গুণ করে 5.02 দিয়ে ভাগ করলে এটা আসবে। কারণ এইটার নর্ম যদি আপনি ক্যালকুলেট করেন, দ্য হোল ভেক্টর ইজ রিস্কেল, এটার নর্ম কিন্তু এখন 5। তার মানে কি আমাদের যে থ্রেশহোল্ড ছিল, এই থ্রেশহোল্ডের উপরে যাচ্ছে না। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট স্কেলিং এর এক্সাম্পল। তার মানে আমাদের বেড়ে গেলেই কিন্তু কমে যাবে, এটা আমাদের থ্রেশহোল্ড 5 এর উপরে উঠবে না। আর এখানে ছিল 5.02, আমরা কিন্তু ক্যালকুলেশন করে, এখন যদি এটা নন ক্যালকুলেশন করেন আপনি এইভাবে L2 নর্ম, তাহলে কিন্তু 5 আসবে, 5 এর উপরে যাবে না। কমিয়ে দেওয়া হলো, দেখেন 3 কে কমিয়ে 2.98, 4 কে কমিয়ে 3.98, 5 কে কমিয়ে 0.498, কিছু কিছু করে সব কমে এটা নর্ম 5 আসছে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ভ্যালু ক্লিপিং। ভ্যালু ক্লিপিংটা কি? উই চুজ এ ক্লিপ ভ্যালু θ+2। θ+2 মানে হচ্ছে এটার ভ্যালু আসলে -2 থেকে +2 এর মধ্যে হবে, এর বেশি যেতে পারবে না। ঠিক আছে, দেখেন কি হতে পারে। এইটা হচ্ছে ভ্যালু ক্লিপিং। গ্রেডিয়েন্টের মধ্যে যে ভ্যালুগুলো ছিল, এখানে যে ভ্যালুগুলো ছিল আমাদের, গ্রেডিয়েন্ট আমরা কত পেয়েছি একটা ধরেছি, সেটা হচ্ছে 340.5। একটু খেয়াল করে, যদি ওই রেঞ্জের বাইরে যায় প্লাস মাইনাসের, তাহলেই কিন্তু চেঞ্জ হবে, তার আগে না। ইচ গ্রেডিয়েন্ট এলিমেন্ট ইজ ক্লিপড ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা এলিমেন্ট, যে ক্লিপ 3, ক্লিপ 4, ক্লিপ 0.5। এখন আমরা দেখছি যে আমরা এখানে 0.2 দেওয়া আছে, তাহলে কি হবে? ক্লিপ কি হবে? ম্যাক্সিমাম -θ, মানে -2 থেকে মিনিমাম এক্স। এক্স মানে হচ্ছে এই যে যদি আপনি এটা দিয়ে ধরেন যে ক্লিপ এক্স এর জায়গায় 3, তাহলে এখানে হবে -θ মানে -2 এটা, আর মিনিমাম 3 আর থিটার মধ্যে যেটা বড়। কি হতে পারে দেখেন তো, এটা হলো -θ, -θ মানে হচ্ছে -2। তো লিখে দেখেন, -θ মানে হচ্ছে -2। আর মিনিমাম কি? মিনিমাম হচ্ছে এক্স। এক্স মানে আমরা যদি ক্লিপ 3 করি তাহলে 3, আর থিটা মানে হচ্ছে -2। তাহলে কি হবে একটু দেখেন তো, -2 থাকলো, আর এখানে মিনিমাম 3 আর -2 এর মধ্যে কোনটা মিনিমাম? কোনটা মিনিমাম আমাদের এখানে? 3 আর -θ মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, এখানে আসবে কি? এখানে হচ্ছে ম্যাক্সিমাম লেখা আছে, ম্যাক্সিমাম -2 এখানে আমাদের হচ্ছে, যদি আমরা এই -2 আসছে,
আমরা যদি এই সাইনটাকে অ্যাভয়েড করি আলটিমেটলি কিন্তু আমাদের এই যে টু আসবে। সাইন রাখলেও যা না রাখলেও আসলে কিছু যায় আসে না। এখানে এই যে বলা আছে ইচ এলিমেন্ট ইজ রেস্ট্রিক্টেড টু দ্য রেঞ্জ -2 + 2 এর মধ্যে, মানে থ্রিটা হচ্ছে এটা, মানে এখানে কোনো ভ্যালুই, এই যে থ্রি দেখেন, থ্রি ক্লিপ হয়ে টুতে আসছে, ফোর ক্লিপ হয়ে টুতে আসছে, যেমন থ্রি টু এর উপরে চলে যাচ্ছে, ফোর্সলি টু করা হলো। আসলে এই ফর্মুলা ইউজ করা হচ্ছে, আপনি মুখেও করতে পারেন। যদি ফোর টু এর উপরে চলে যাচ্ছে, ফোর্সলি টু করা হলো। 0.5 টু এর উপরে যায় নাই, -2 এর মধ্যে নিচে আসে নাই, টু এর উপরেও যায় নাই, তার মানে 0.5। এইটা যদি করি, এটা দেখেন, এটা কিন্তু ভ্যালু ক্লিপিং। গ্রেডিয়েন্ট ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুকে সে আলাদা আলাদা ভাবে সে ক্লিপ করছে। এই দুইটা টেকনিক আসলে, ঠিক আছে। দেখেন এখানে আসলে দুইটা কাজ হয়, একটা হচ্ছে নন ক্লিপিং, যেটা হচ্ছে পুরো ভেক্টরকে আসলে গ্রেডিয়েন্ট ভেক্টরকে যখন একসাথে ক্লিপ করা হচ্ছে, এটা কি হচ্ছে, স্কেল দ্য ইন্টার ভেক্টর প্রপোর্শনালি, এটা হচ্ছে প্রিজার্ভ ডিরেকশন। যখন আপনি পুরো ভেক্টরকে আসলে নন ক্লিপিং করবেন, আলটিমেটলি কিন্তু পুরো ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হবে না, ডিরেকশন এক থাকবে, শুধু ভ্যালু চেঞ্জ হবে। আর যদি আপনি ভ্যালু ক্লিপিং করেন, তাহলে ক্ল্যাপস ইচ এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি মে ডিস্টর্ট ডিরেকশন। কি হইতে পারে, আপনি আমাদেরকে একটা এক্সাম্পল ফিগার দেখাই। আমি পুরাটা দেখাচ্ছি, আগে এটা দেখাইনি, ওইটাই এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। এটা হচ্ছে যদি আপনি নন ক্লিপিং করেন, মানে পুরো ভেক্টরকে একসাথে একটা থ্রেশহোল্ডের মধ্যে, যেমন এই যে 5 এর মধ্যে দিয়ে, ওটারই কিন্তু ফিগার এটা। তো যদি আপনি এরকম নন ক্লিপিং করেন পুরো ভেক্টরে, তাহলে কিন্তু শুধু ভ্যালু ক্লিপ হবে। দেখেন আমরা কিন্তু দেখলাম যে ভ্যালু কমে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিরেকশন চেঞ্জ হবে না। এটা ছিল জি আগের, আর এটা হচ্ছে ক্লিপড জি বার। কিন্তু আমরা যদি ভ্যালু ক্লিপিং করি, ভ্যালু চেঞ্জ হচ্ছে। ভ্যালু চেঞ্জ হলে আলটিমেটলি ডিরেকশন চেঞ্জ হতে পারে। এটা হলো জি আগের বার, আর এটা হচ্ছে জি বার ক্লিপড। তো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখেন আমি দেখাই আপনাদের। ওই একই জিনিস, এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেওয়া আছে যে আমাদের নন ক্লিপিং আর ভ্যালু ক্লিপিং কিভাবে কাজ করতে পারে, নন ক্লিপিং আর ভ্যালু ক্লিপিং কিভাবে কাজ করতে পারে। এখানে ওই এক্সাম্পলটাই আরো ডিটেলস এক্সাম্পল দিয়ে, এই যে নন ক্লিপিং কিভাবে কাজ করছে, ভ্যালু ক্লিপিং কিভাবে কাজ করছে, আমরা প্রত্যেকটা ভ্যালু কিভাবে পাচ্ছি, যেটা ওখানে বললাম, এখানেই কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি। আগে যা ছিল, আগে ভ্যালু ছিল আমাদের হচ্ছে এই যে 0.534, এটা চেঞ্জ হয়ে আমাদের নন ক্লিপিং এ আসলো 0.05, 2.985, 3.980, এটা আসছে 5, আমাদের যেহেতু থিটা 5 থ্রেশহোল্ড, এইটার ডিরেকশন চেঞ্জ হবে না, ভ্যালু চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হবে না। আর এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের ভ্যালু ক্লিপিং এ আমাদের এই গ্রেডিয়েন্টের প্রত্যেকটা ভ্যালুকে আমরা হচ্ছে কিন্তু ক্লিপ করছি, আলটিমেটলি আমাদের এইরকম রেজাল্ট আসবে, এবং আলটিমেটলি এখানে ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে আমাদের ডিরেকশন কিন্তু চেঞ্জ হতে পারে, আমাদের প্লাস মাইনাসের কিছু চেঞ্জ আসার কারণে ডিরেকশন চেঞ্জ হতে পারে। তো নন ক্লিপিং আসলে কি করে, ইন্টার ভেক্টরকে একটা ফ্যাক্টর ওয়াইজ আসলে স্কেল করে। আর ভ্যালু ক্লিপিং আসলে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি যে রেঞ্জটা দেব থিটার, ওই থিটার মাইনাস এবং প্লাসের মধ্যে সে একটা রেঞ্জ ডিফাইন করে কাজ করে। এই গ্রেডিয়েন্ট ক্লিপিং এ যেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট স্কেলিং মেথড, পুরো ভেক্টরকে আমরা হচ্ছে নর্ম ক্যালকুলেশন করে করছি, প্রিজার্ভ ডিরেকশন অফ দ্য গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কিন্তু ডিরেকশন প্রিজার্ভ হচ্ছে। আর এখানে আমাদের ভ্যালু ক্লিপিং এর ক্ষেত্রে আমাদের ডিরেকশন ডিস্টর্টেড হতে পারে, যেহেতু প্রত্যেকটা এলিমেন্টকে আলাদাভাবে এটা চেঞ্জ করা হচ্ছে ভ্যালুগুলা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভ্যালু ক্লিপিং এবং হচ্ছে নন ক্লিপিং এর যে বিষয়, সেটা আমি বললাম। তো এতক্ষণ পর্যন্ত আসলে গ্রেডিয়েন্ট ক্লিপিং কি জিনিস, আমরা কিভাবে ফিক্স করব এবং কিভাবে চেঞ্জ করব, আমাদের দুইটা ওয়ে, একটা নন ক্লিপিং, নন ক্লিপিং মানে পুরো ভেক্টরকে নর্ম ক্যালকুলেট করে একবারে ক্লিপ করা, আরেকটা হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের গ্রেডিয়েন্ট ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুকে আমরা হচ্ছে ক্লিপ করে রেজাল্ট নিয়ে আসছি। সেইটা এইখানে আমরা ডকুমেন্ট দিয়ে কিন্তু হচ্ছে একটা ফিগার এবং তার সাথে আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব আবার বইতে। বইয়ে প্রথমে থিওরি গুলো বলেছি, তারপরে আমরা গ্রেডিয়েন্ট ক্লিপিং কিভাবে করতে পারি সেটা ডিটেলস আপনাদেরকে জানানো হয়েছে ফিগার দিয়ে এবং এক্সাম্পল সহকারে। এখন দেখেন আমাদের এই গ্রেডিয়েন্ট ক্লিপিং কিভাবে করা যেতে পারে। গ্রেডিয়েন্ট ক্লিপিং ইন কেরাস, দেখেন এখানে এই যে
আমরা যদি গ্রেডিয়েন্ট, আমরা দুইটা টেকনিক বলেছি, একটা হচ্ছে নর্ম স্কেলিং, গ্রেডিয়েন্ট নর্ম স্কেলিং। গ্রেডিয়েন্ট নর্ম স্কেলিং এ কি হয়, দেখেন এখানে আমরা হচ্ছে যখন এখানে এই এসজিডি ক্যালকুলেট করব, লিনিয়ার লার্নিং রেট, মোমেন্টাম ফ্যাক্টর, এই যে ক্লিপ নর্ম, এটা 1.0, এর মানে হচ্ছে আমার যে এল টু নর্ম ক্যালকুলেট করব, এই যে লেখা আছে gradient norm scaling involves changing the derivatives of the loss function to have a given vector norm when the L2 vector norm sum the squared value, মানে L2 যে নর্ম ক্যালকুলেট করব সেটা যেন একটা থ্রেশহোল্ড ভ্যালুর উপরে না যায়। এখানে ক্লিপ নর্ম দেওয়া আছে 1, আপনি যখনই এটা 1 এর উপরে চলে যাবে এটা কমিয়ে 1 পর্যন্ত নিয়ে চলে আসবে। আমরা তার মানে এইখানে আমাদের এই কাজটা খুব সহজেই করতে পারি। এসজিডির মধ্যে ক্লিপ নর্ম দিয়ে আমি যেই থ্রেশহোল্ডের ভ্যালুটা দিব, আলটিমেটলি ওই ভ্যালুর মধ্যেই এটা আসলে সীমাবদ্ধ থাকবে। এরপরে ভ্যালু ক্লিপিং এ কি হতে পারে, ভ্যালু ক্লিপিং এ দেখেন আমাদের এখানে আগে ছিল ক্লিপ নর্ম আর এখন হচ্ছে ক্লিপ ভ্যালু। এখানে কি হতে পারে, আপনি যে ভ্যালুটা দিবেন ক্লিপ ভ্যালু 0.5, তার মানে -0.5 আর +0.5 এর মধ্যে কোনো রেঞ্জ থাকলে ওকে, আর যদি এর বাইরে যায় তখন সে এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। দেখেন এখানে গ্রেডিয়েন্ট ভ্যালু ক্লিপিং ইনভলভস ক্লিপিং the derivative of the loss function to have a given value if the gradient value is less than a negative threshold or more than the positive threshold। বোঝাই গেল ওই থ্রেশহোল্ডের মাইনাস এবং প্লাসের বাইরে গেলেই সেই কাজগুলা সে ছোট করে ফেলবে। ফর এক্সাম্পল উই কুড স্পেসিফাই এ নর্ম অফ 0.5, meaning that if the gradient value was less than 0.5 it is set to 0.5, যদি 0.5 এর নিচে যায় তাহলে 0.5 সেট করবে, if it is more than 0.5 then it will be set to 0.5, মানে মাইনাস যা হবে, ধরেন -2, তাহলে এটাকে নিয়ে আসবে 0.5, যদি যদি +4 হয় তাহলে নিয়ে আসবে 0.5, মানে প্রত্যেকটা ভ্যালুকে সে আলাদাভাবে ক্লিপ করবে। কিন্তু এখানে দিতে হবে ক্লিপ ভ্যালু, ওপরটা ছিল ক্লিপ নর্ম, এটা হচ্ছে ক্লিপ। এখন আমরা একটু কেস স্টাডির দিকে যাব, আমাদের প্রোগ্রাম দিয়ে দেখার চেষ্টা করব এগুলা কিরকম হতে পারে। দেখেন গ্রেডিয়েন্ট ক্লিপিং কেস স্টাডি, রিগ্রেশন প্রিডিক্টিভ মডেল প্রবলেম। আমরা এটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে একটা মেক রিগ্রেশন ফাংশন আমরা এর আগে অনেকবার ইউজ করেছি। একটা রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে কিভাবে হতে পারে, একটা মেক রিগ্রেশন ফাংশন আমরা একটা ডিফাইন করলাম, সেখানে স্যাম্পল হচ্ছে 1000, ফিচার হচ্ছে 20, আর নয়েজ হচ্ছে 0.1। আমরা যদি, এবং র্যান্ডম স্টেট 1 ধরা আছে যেন আমাদের ডেটাবেসের ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে। আমরা যদি এটাকে প্লট করি, মেক রিগ্রেশন এটা ধরে ফিচার 20টা, নয়েজ 0.1, আমরা কিন্তু এইটা আসলে আহ, যদি দেখি আমরা, এই যে একটু খেয়াল করেন এটা হলো হিস্টোগ্রাম প্লট, প্রথম যেটা দেখানো হচ্ছে এটা হলো হিস্টোগ্রাম প্লট, আর এটা হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট। তো আমরা যদি এই প্লটিংটা আসলে দেখি কি হতে পারে, এই প্লটিং এ কি আছে, এই প্লটিং এ আমরা এইখান থেকে রেজাল্টটা দেখি আর এই বই থেকে আসলে অবজারভেশনটা দেখি তাহলে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে রানিং দিস এক্সাম্পল ক্রিয়েটস এ ফিগার উইথ টু প্লটস শোয়িং দ্য হিস্টোগ্রাম এন্ড এ বক্স। আমাদের একটা হিস্টোগ্রাম একটা বক্স দেখাচ্ছে, তাই তো, বক্স প্লট ফর দ্য টার্গেট ভেরিয়েবল। দ্য হিস্টোগ্রাম শোজ দ্য গসিয়ান ডিস্ট্রিবিউশন অফ দ্য টার্গেট ভেরিয়েবল। আমরা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পুরোপুরি বেল শেপ না, বাট বেল শেপের কাছাকাছি, হ্যাঁ, অনেকটাই। আর দ্য বক্স এন্ড হুইস্কার প্লট শোজ দ্যাট দ্য রেঞ্জ অফ স্যাম্পল ভ্যারিজ বিটুইন অ্যাবাউট -400 টু +400 উইথ এ মিন অফ অ্যাবাউট 0। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ভ্যালু কিন্তু বক্স প্লটের -400 থেকে +400 পর্যন্ত আছে, এবং এখানে মিন হচ্ছে 0তে আছে। এটাই আমরা আসলে যে ডেটাবেসটা তৈরি করলাম, যে ডেটা সেটটা তৈরি করলাম, ওই ডেটা সেটের আসলে স্ট্যাটিস্টিক্যাল অবস্থাটা কি সেটা একটু জানার চেষ্টা করলাম। এরপরে এটা নিয়ে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে। এটা হচ্ছে ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্স, আমরা যেটা তৈরি করলাম এমকে রিগ্রেশন দিয়ে সেটা। এরপরে দেখেন আমরা মাল্টিলিয়ার পারসেপ্ট্রন উইথ এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টস, আমরা মাল্টিলিয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদম ইউজ করব এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট দিয়ে, কিভাবে কাজ করা যেতে পারে। এখানে যেটা বলা আছে, we can develop a multi-layer perceptron model for regression problem. A model will be demonstrated on the raw data without any scaling of input and output variable.
ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলকে কোনো রকম কোনো স্কেলিং করা হচ্ছে না। দিস ইজ এ গুড এক্সাম্পল to demonstrate exploding gradient as a model trained to predict the unscaled target variable with result in error gradient with value in hundred or even thousands, depends on the batch size and during training। বুঝতেই পারছেন যে কোনো রকম স্কেলিং করা হয়নি, আলটিমেটলি কি হবে, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট বেড়ে যেতে পারে এবং গ্রেডিয়েন্ট বাড়ার কারণে আপনার ওয়েট বেশি হবে, আপডেট বেশি হবে, বড় ভ্যালু আপডেট হবে এবং আলটিমেটলি নেটওয়ার্ক স্টেবল হওয়ার সুযোগ কমে যাবে, মানে আনস্টেবল হওয়ার সুযোগ তৈরি হবে। দেখা যাক কি হয়। সার্চ লার্জ গ্রেডিয়েন্ট ভ্যালু আর লাইকলি টু লিড টু আনস্টেবল লার্নিং অর অ্যান ওভারফ্লো অফ দ্য ওয়েট ভ্যালু, যেটা বললাম যে আনস্টেবল লার্নিং এর দিকে যাবে, কেননা গ্রেডিয়েন্ট বাড়া মানে ওয়েট যে আপডেট হবে সে ওয়েটের ভ্যালু বাড়া, লার্জ ওয়েট আপডেট হবে এবং আলটিমেটলি আমাদের কিন্তু network instability তৈরি হবে। The first step is to split the data into training and test cases so that we can fit and evaluate a model. We'll generate 1000 example from the domain and split the dataset in half using 500 example। আমরা এখানে কি করলাম, পুরো ডেটাসেট যে 1000 স্যাম্পল ছিল আমরা সেটাকে 500 স্যাম্পলে নিয়ে আসলাম। Next, we can define a MLP model. This model will expect 20 inputs in the 20 input variable in the problem। ঠিক আছে, খুব সিম্পল, এখানে কিচ্ছু করার নাই, আমি একটু সংক্ষেপে বলে আপনারা এগুলো জানেন। সেটা হলো যে আমরা একটা হিডেন লেয়ার নিচ্ছি, একটা আউটপুট লেয়ার নিচ্ছি। হিডেন লেয়ারে নাম্বার অফ নোড হচ্ছে 25টা, আউটপুট লেয়ারে নাম্বার অফ নোড হচ্ছে একটা। অ্যাজ ইট ইজ আমাদের এখানে ইনপুট ডাইমেনশন যেহেতু ফিচার 20টা, আলটিমেটলি কিন্তু ইনপুট ডাইমেনশন 20টা দেওয়া আছে। অ্যাক্টিভেশন আমরা রিয়েল ইউজ করছি কারণ ইনিশিয়ালাইজার ইউনিফর্ম এবং এখানে লার্নিং রেট অ্যাজ ইট ইজ আমরা সেটা করি 0.01 ইউজ করা হচ্ছে, এইচডিডি আর মোমেন্টাম হচ্ছে 0.9। ওকে, করার পর আমরা হচ্ছে এইখানে যদি হচ্ছে মডেলটাকে ফিট করি তাহলে কি হবে, এখানে কোনো চেঞ্জ নাই, আলটিমেটলি কোনো রকম স্কেলিং ছাড়া ইনপুট এবং আউটপুটকে কোনো রকম স্কেলিং ছাড়া আমরা কিন্তু কাজটা করছি। কোন রকম এক্সপ্লোরিং গ্রেডিয়েন্টের টেকনিক অ্যাপ্লাই করা হয় নাই। আমরা যেটা দুইটা টেকনিক দেখে আসলাম, এই দুটো টেকনিকের কোনোটা অ্যাপ্লাই করা হয়নি, আমরা সরাসরি ইউজ করছি। কি হচ্ছে দেখি। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে কি ঘটনা দাঁড়াবে দেখেন। এখানে হচ্ছে কোডটা রান করা আছে, কোনো চেঞ্জ নাই, অ্যাজ ইট ইজ নর্মালি যেটা করি আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন দিয়ে। শুধু একটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার দেওয়া আছে, হিডেন লেয়ারে 25 নোড, আউটপুট লেয়ারে একটা নোড, লার্নিং রেট 0.01, এই যে এইচডিডি, এবং হচ্ছে মোমেন্টাম হচ্ছে 0.09, সরি 0.9। এটা করলে কি হচ্ছে দেখেন তো, ট্রেনিং নেন, টেস্ট নেন, তার মানে আসলে আনস্টেবল রেজাল্ট। এটার কারণই হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট এর ভ্যালু বেড়ে যাওয়া এবং মানে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অকার করছে, গ্রেডিয়েন্টের ভ্যালু বেড়ে গেছে, গ্রেডিয়েন্টের ভ্যালু বাড়ার কারণে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অকার করছে এবং আলটিমেটলি আমাদের লার্জ ওয়েট তৈরি হচ্ছে। লার্জ ওয়েট তৈরি হওয়া মানে আসলে আনস্টেবল নেটওয়ার্কের দিকে নিয়ে যাচ্ছে এবং উইদাউট এনি রেজাল্ট। দিস গ্রাফ শোজ নো রেজাল্ট, তার মানে এখানে আসলে আনস্টেবিলিটি অকার করেছে। আমরা এখান থেকে বুঝতে পারছি ট্রেন এবং টেস্টের ভ্যালু। আমরা যদি এখানে একটু দেখি যে আসলে কি ঘটনা ঘটবে, এরা কি রিপোর্ট করছে দেখেন। Running this example fits the model and calculates the mean squared error on the train and testers. In this case, the model is unstable to learn the problem, resulting in prediction of NaN value. আমরা যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম যে NaN, এই যে ট্রেনিং টেস্টে NaN আসছে এই গ্রাফে, এবং এখানে the demonstrate shows that some intervention is required with regard to the target variable of the model to learn the problem. এখানে কিছু ইন্টারভেনশন দরকার, মানে আমাদের এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টের দিকে আসলে হিসাব করতে হবে। A line plot of training history is created but doesn't show anything as the model almost immediately result in a NaN mean squared error। বুঝতেই পারছেন এখানে যেহেতু NaN mean squared error দিচ্ছে ট্রেনিং এবং টেস্টের ক্ষেত্রে রেজাল্টে কিছু আসার সুযোগ নাই, সে কারণে কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। এখন এটা সলিউশন কি বলা আছে এখানে, ট্র্যাডিশনাল সলিউশন would be to rescale the target variable using either standardization or normalization, and this approach is recommended for multi-layer perception। এটা কিন্তু গতবার আমরা করেছি, গত চ্যাপ্টারে, ঠিক আছে, গত চ্যাপ্টারে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন, নরমালাইজেশন, এটা কিন্তু ইনপুট ভেরিয়েবল আউটপুট ভেরিয়েবলের মধ্যে করেছি আমরা কিন্তু ভ্যানিশিং গ্রেডিয়েন্টকে সলিউশন করার জন্য। নেভারথলেস an alternative that we will investigate in the case will be the use of gradient clipping। আমরা আগেরটাও করতে পারি, করলেও একটা রেজাল্ট আসতে পারে, আবার এইখানে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং ইউজ করে, তার মানে আমরা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অকার করছে এই ধারণা করে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ক্লিপিং করতে পারি। গ্রেডিয়েন্ট ক্লিপিং করলে কি রেজাল্ট আসবে সেটা আমরা দেখা যেতে পারে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট ক্লিপিং এর যেহেতু দুইটা টেকনিক, একটা হচ্ছে নর্ম স্কেলিং আর একটা হচ্ছে ভ্যালু স্কেলিং।
তো নর্ম স্কেলিংটা কিভাবে কাজ করে সেটা এখানে বলা আছে। দেখেন এখানে বলা হচ্ছে যে নর্ম স্কেলিং করা মানে হচ্ছে আমাদের অপটিমাইজার এসজিডি এর মধ্যে ক্লিপ নর্ম নামে আপনাকে একটা প্যারামিটারের ভ্যালু দিয়ে চেঞ্জ করতে হবে। উই ক্যান আপডেট দ্য training of the model in the previous section to add gradient norm scaling. This can be implemented by setting the clip norm argument of the optimizer. For example, the gradient can be rescaled to have a vector norm of 1.0. এখানে ক্লিপ নর্মের ভ্যালু আমরা যদি 1.0 দিই আলটিমেটলি কি হবে, আমাদের যে L2 নর্ম ক্যালকুলেট করার যে ওয়ে, প্রত্যেকটা ভেক্টরের ভ্যালু আমরা স্কোয়ার করে সামেশন করে রুট ওভার করছিলাম, সেইটা যেন ওয়ানের উপরে না যায়, তাহলে কিন্তু আমাদের এইটা হতে পারে। এটা হচ্ছে নর্ম স্কেলিং। এখানে আপনার যে ভ্যালুটা দিবেন সেটাই কাজ করবে। আমরা যদি এইটা শুধুমাত্র পুরো কোডের মধ্যে বসিয়ে দিই, দেখেন এটা হচ্ছে আমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু হচ্ছে এই যে নর্ম ক্লিপিং রিগ্রেশন প্রবলেম উইথ গ্রেডিয়েন্ট নর্ম স্কেলিং। তো এখানে নর্ম স্কেলিং যদি করি, এখন এসজিডি দেখেন, এই যে এসজিডি হচ্ছে লার্নিং রেট বসালাম, মোমেন্টাম বসালাম, ক্লিপ নর্ম 1.0। এটা যদি করি, কোনো চেঞ্জ করে নেই আগের প্রোগ্রাম থেকে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট 0.954 ট্রেনিং এর আর টেস্টিং এর 16.56। এটা বই থেকে আলাদা হতে পারে, ঠিক আছে। এটা এইচডিডির স্ট্যাটিস্টিক্যাল ন্যাচারের কারণে, ঠিক আছে, এবং আমাদের ওয়েট গুলা যেহেতু আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করি সে কারণে। তো এখানে 0.954 ট্রেনিং আর টেস্টিং রেজাল্ট আসছে, এবং আমরা কিন্তু খুব ভালোই রেজাল্ট পাচ্ছি। এখানে মোটামুটি 10 এককেই কিন্তু একটা ভালো অবস্থায় চলে আসছে, ট্রেনিং টেস্ট স্টেবিলিটি চলে আসছে। আমরা যদি এদের রেজাল্টটা কি বলছে একটু দেখি। In this case, we can see that scaling the gradient with a vector norm 1.0 has resulted in a stable model capable of learning the problem and converging on a solution. এদের রেজাল্ট আলাদা, আমাদের থেকে আলাদা, কিছুটা আলাদা, যেটাই হোক রেজাল্ট আসছে, আমরা সেটা ভালো অবস্থায় পাচ্ছি। A line plot is also created showing the mean squared error loss on the training and test dataset over the training epoch. The plot shows how loss dropped from the large scale above 20,000 down to small value 100 rapidly over 20 epochs. দেখেন এখানে খুব কম সময়ে আসলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে 20 ইপক বলছে, তো 10 ইপকের দিক থেকে কিন্তু স্টেবল হওয়া শুরু করেছে, 20 ইপকের দিকে যেয়ে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট ক্লিপিং এর যে মেথডটা, সেই মেথডটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ওই বই থেকেও রেজাল্ট অনেক স্মুথ পাচ্ছি এখন। যাই হোক, কাছাকাছি। তো এখানে গ্রেডিয়েন্ট ক্লিপিং এর যে দুইটা টেকনিক, একটা হচ্ছে নর্ম স্কেলিং ইউজ করে কিভাবে পাইলাম সেটা দেখলাম। এরপরে দেখেন যে আরেকটা টেকনিক, এটা হচ্ছে এমএলপি উইথ গ্রেডিয়েন্ট ভ্যালু ক্লিপিং করে আমরা কিভাবে করতে পারি। এখানে এসজিডি এর মধ্যে এই যে ক্লিপ ভ্যালু, আমরা যদি 5.0 বসাই তাহলে কি হবে, ভ্যালু 5.0 বসানো মানে কোনো গ্রেডিয়েন্ট ভেক্টরের কোনো ভ্যালু যদি -5 বা +5 এর মধ্যে যায়, তাহলে এর বাইরে যদি যায় তাহলে এর মধ্যে চলে আসবে। যদি নেগেটিভ ভ্যালু হয় -5 এর নিচে, তাহলে -5 হয়ে যাবে। যদি পজিটিভ ভ্যালু হয় -5 এর উপরে, তাহলে +5 হয়ে যাবে। এটাকে এখানে বলা হচ্ছে ক্লিপ ভ্যালু। আগেরটা ছিল হচ্ছে ক্লিপ নর্ম, মানে নর্ম ক্লিপিং। আর ভ্যালু ক্লিপিং এর ক্ষেত্রে ক্লিপ ভ্যালু। তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে 5, ক্লিপ ভ্যালু 5 মানে রেঞ্জ হচ্ছে -5 থেকে +5। আপনি 2 দিতে পারেন, যদি 2 দেন তাহলে -2 থেকে +2, যদি 1 দেন -1 থেকে +1। এটা যদি আমরা করি, এখানে যদি পুরো কোডের উপরে এটা চালাই, আলটিমেটলি কি ঘটবে এখানে দেখেন লেখা আছে রিগ্রেশন প্রবলেম উইথ গ্রেডিয়েন্ট ক্লিপিং। এটা আলটিমেটলি কি হবে, এখানে দেখেন যে ক্লিপ ভ্যালু এসজিডি কোনো জায়গায় চেঞ্জ নাই, শুধু এক জায়গাতেই, এই যে এইখানে লার্নিং রেট আগের মতোই, মোমেন্টাম 0.9 আগের মতোই, ক্লিপ ভ্যালু 5.0, ক্লিপ ভ্যালু 5.0। ওকে, ক্লিপ ভ্যালু 5.0 মানে হচ্ছে আসলে আমরা এইখানে ভ্যালু ক্লিপিং করছি -5 থেকে +5 এর মধ্যে। এইটা যদি চালাই তাহলে আমাদের রেজাল্ট আসছে ট্রেনিং, টেস্টিং, এরকম। এবং আমরা যদি এটা আসলে দেখি, এখানে এখানে হচ্ছে এই যে
আমরা রেজাল্ট পাচ্ছি স্টেবল, কিন্তু কিছুটা বাম্প আছে কম্পেয়ার্ড উইথ নন ক্লিপিং। কারণটা কি? কারণ এখানে আমরা ভ্যালু চেঞ্জ করছি। আপনি যদি গ্রাফ গুলা খেয়াল করেন, দেখেন এই গ্রাফের মধ্যেও কিন্তু এই যে ডিরেকশন চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি কিন্তু এখানে আছে। আমরা কিন্তু ভ্যালু ক্লিপিং এ দেখেছিলাম, আমরা কিন্তু এখানে নন ক্লিপিং এর ডিরেকশন চেঞ্জ হওয়ার পসিবিলিটি কিন্তু পাই নাই। এখানে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে সেটা ডিরেকশন চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, এবং বাম্প অ্যারাইজ করার কারণ কিন্তু সেটা। ঠিক আছে, এখন এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে, আপনি কি নন ক্লিপিং করবেন না ভ্যালু ক্লিপিং করবেন। আপনি যদি মনে করেন যে আপনি এটা ট্রায়াল এন্ড এরর বেসিসে দুইটার মধ্যে একটা ক্যাপচার করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো কাজ করে আপনার প্রবলেমের কারণে। তো এখানে কি বলছে একটু দেখি। এদের রেজাল্টটা কিছু ভ্যারি করবে, এদের হচ্ছে ট্রেনিং টেস্টের রেজাল্ট এটা। আর এখানে যেটা বলছে, a line plot also created showing the mean squared error loss on the training and test data set over training epoch. The plot shows that the model learns the problem fast, achieving a sub -1 MSC loss with just a few training epoch. এখানে যেটা বলছে যে খুব কম ইপোকেই আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের রেজাল্টটা এখানে দেখাচ্ছে। এখানে 5 দেওয়া ছিল, তার মানে ক্লিপ রেঞ্জ হচ্ছে -5 থেকে +5। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। আমরা এখানে এই চ্যাপ্টারে মূলত যেটা দেখার চেষ্টা করলাম যে আমরা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট কে কিভাবে কন্ট্রোল করতে পারি আমাদের প্রবলেম সলিউশনের কারণে। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট খুব বড় ধরনের একটা প্রবলেম, যেটাতে আমরা প্রথমেই দেখেছি যে আমরা যখনই হচ্ছে আহ একটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, একটা ডেটা সেট ক্রিয়েট করে একটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদম চালাচ্ছি, আমরা কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, গ্রাফও শূন্য, গ্রাফ ফাঁকা। আলটিমেটলি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট অ্যারাইজ করছে। আমরা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে সলভ করার জন্য আমরা প্রথমে যেটা করলাম, নর্ম স্কেলিং। নর্ম স্কেলিং এ আমরা এখানে ক্লিপ নর্ম 1 দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা একটা রেজাল্ট পেয়েছি, স্টেবল রেজাল্ট। এরপরে আমরা হচ্ছে ভ্যালু ক্লিপিং করলাম, যেটা হচ্ছে এই যে এখানে ক্লিপ ভ্যালু দিয়ে 5 দিলাম, তার মানে হচ্ছে -5 থেকে +5 এর মধ্যে আমরা কিন্তু আরেকটা রেজাল্ট পেয়েছি। আমরা কিন্তু এই ক্লিপ নর্ম বা ক্লিপ ভ্যালু, এটার ভ্যালু চেঞ্জ করে করেও দেখা যেতে পারে যে আপনার যে স্পেসিফিক ডেটা সেট, এই ডেটা সেটের ক্ষেত্রে আসলে কেমন রেজাল্ট দিচ্ছে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি আসলে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট কি এবং এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট কে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তার যে দুইটা ওয়ে আছে, নন ক্লিপিং আর ভ্যালু ক্লিপিং, আমরা সেটা অ্যালগোরিদম দিয়ে কিভাবে কাজ করা যায় এবং আলটিমেটলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে সেইগুলাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।